অনেক বছর আগের কথা। সুনামপুর নামক একটা গ্রামে রূপা নামের এক মেয়ে তার মা বাবার সাথে বসবাস করত। রূপা দেখতে অনেক সুন্দরী ছিল। রূপার বাবা মার সেই গ্রামের মধ্যে সবচেয়ে ধনী ছিল, তাই রূপার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কোনো কষ্ট ছিল না। রূপা সারাদিন হাসি খুশি এভাবেই কাটতো। একদিন রূপা তার মায়ের কাছে গিয়ে বলে, মা, অনেকদিন তো হলো আমরা কোথাও ঘুরতে যাই না। বাবাকে বলো আজ আমরা কোথাও ঘুরতে যাই, আমার অনেক ইচ্ছা করছে বাইরে ঘুরতে যেতে। তোর বাবা এখন অনেক ব্যস্ত, কিভাবে যে বলবো বুঝতে পারছি না। এত কেন তোর ঘুরতে যেতে ইচ্ছা করে আমি বুঝতে পারি না। আচ্ছা তুই কোথায় যেতে চাস? মা, আমি পাহাড়ের দিকে ঘুরতে যেতে চাই। পাহাড়ের সৌন্দর্য আমাকে অনেক মুগ্ধ করে, তাই আমি পাহাড়ে ঘুরতে যাব। পাহাড়ে গিয়ে অনেক আনন্দ করব। চলো মা, আমরা ঘুরতে যাই। তুমি বাবাকে বলে রাজি করিয়ে নাও। এত করে বলছিস, তাহলে আমি তোর বাবার সাথে কথা বলে দেখি কি বলে। সে যদি না করে তাহলে তো আর যাওয়া হবে না। আচ্ছা এখন তুই অপেক্ষা করতে থাক, আমি চেষ্টা করব তোর বাবাকে রাজি করানোর জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ মা। আচ্ছা, আমি অনেক অপেক্ষায় থাকবো তোমার জন্য। আচ্ছা, এখন তাহলে আমি আমার রুমে যাই আর তুমি বাবাকে রাজি করাও। তারপর রূপা সেখান থেকে তার রুমে আসে আর তার রুমে এসে বই পড়তে থাকে। আর অন্যদিকে রূপার মা রূপার বাবার কাছে যায়। রূপার মা রূপার বাবার কাছে গিয়ে বলে, এই যে শুনছো, তোমাকে কিছু কথা বলার জন্য আমি এখানে এসেছি। তুমি কি বেশি ব্যস্ত নাকি? হঠাৎ করে তোমার কি এমন হয়েছে যে আমার কাছে এসে তাড়াহুড়া করছো? আজ সমস্যা নেই, কি বলতে চাই বলো। আসলে তোমার মেয়ে রূপা, সে আমাকে বলেছিল যে কোথাও ঘুরতে যেতে। সে তোমাকে রাজি করাতে বলেছে আর আমাকে তোমার কথা বলেছে। আর আমাকে বলেছে যে তোমাকে যে করেই হোক রাজি করাতে। আচ্ছা চলো আমরা সবাই ঘুরতে যাই। তোমার মেয়ে আমার কাছে অনেক বায়না করেছে। তুমি যদি রাজি হও তাহলে চলো আমরা ঘুরতে যাই। আচ্ছা বুঝলাম তোমার কথা এখন। তাহলে আমরা কি করা উচিত? আচ্ছা, তোমার মেয়ে কোথায় ঘুরতে যেতে চায় বলো, আমি তাহলে চেষ্টা করব কাছের দিকে কোথাও ঘুরতে যেতে। চলো তাহলে কাছে কোথাও ঘুরতে যাই। সত্যি? তাহলে ঘুরতে যাবে? আমার অনেক ভালো লাগছে। আচ্ছা তাহলে তো আমরা অনেক আনন্দ করতে পারবো। আর তোমার মেয়ে এই কথা শুনলে অনেক খুশি হবে। আচ্ছা তাহলে কোন দিন ঘুরতে যাবে? তুমি এত অস্থির হচ্ছ কেন? আমি তো তোমাকে বললাম যে ঘুরতে যাব, তাহলে এত তাড়াহুড়া কেন করছো? যেদিন আমার সময় সুযোগ হবে সেই দিন আমি তোমাদেরকে নিয়ে যাব। এমন করে কেন বলছো? একদিন নির্দিষ্ট একটা সময় ঠিক করো, তাহলে তো আমরা সবাই একসাথে যেতে পারবো। আচ্ছা যাও, তুমি যেহেতু এত তাড়াহুড়া করছো তাহলে চলো আগামীকালকেই ঘুরতে যাই। আচ্ছা এখন রুমাকে গিয়ে বলে দাও যে আমরা আগামীকালকে শিওর ঘুরতে যাব। তোমার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা এখন গিয়ে আমার মেয়েকে বলি, তাহলে সে অনেক খুশি হবে। আর আমি আমার মেয়ে দুজন মিলে ঘোরার জন্য প্রস্তুতি নিচ্ছি। তারপর রূপার মা সেখান থেকে এসে রূপার কাছে যায় আর রূপার কাছে গিয়ে হাসি মুখে বলে, শোন রূপা, তোর বাবাকে আমি বলেছিলাম, তখন তোর বাবা রাজি হয়েছে। আর তোর বাবা বলেছে যে কালকেই ঘুরতে যাবে। তাহলে আর দেরি না করে চল আমরা দুজন মিলে সবকিছু রেডি করে ফেলি, কারণ ঘুরতে গেলে তো অনেক কিছুর প্রয়োজন হবে। তাই সবকিছু আগে থেকে ব্যবস্থা করা অনেক ভালো। তাহলে তো অনেক ভালো হবে। আমি আজ অনেক বেশি খুশি হয়েছি। আজ থেকে আমার দিনটা ভালোই কাটবে। সত্যি আমরা সবাই একসাথে ঘুরতে গেলে অনেক মজা হবে। আর তার সাথে সেখানে গিয়ে খাবার রান্না করে খাবো। ওহ, আমার ভাবতেই অনেক মজা লাগছে। কালকের দিনটা অনেক ভালো হবে হয়তো আমাদের। এখনো কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি, নাকি আমার সাথে আসবি? কালকে ঘোরার জন্য প্রস্তুতি কি তোর নিতে হবে না? তাড়াতাড়ি করে আমার সাথে চল আর আমার সাথে একটু কাজে সাহায্য কর। আচ্ছা মা, তাহলে চলো, তোমার সাথে আমিও যাব। আমি তোমার কাজে সাহায্য করতে চাই। দুজন মিলে তাড়াতাড়ি করে সবকিছু রেডি করে নেই, তাহলে কালকে কাজটা অনেক এগিয়ে যাবে।
তার পরের দিন সকালে তারা সবাই মিলে একসাথে রেডি হয়ে তাদের গাড়ির কাছে যায়। তখন সেই গাড়িতে উঠে তারা ঘুরতে বেরিয়ে যায়। কিছুটা পথ যাওয়ার পর সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। তখন একেবারে গাড়িতে আগুন লেগে যায় আর গাড়ির মধ্যে থাকা সবাই মারা যায়, কিন্তু রূপা শুধু বেঁচে যায়। কারণ সে যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তখন সে আগে গাড়ি থেকে লাফ দিয়েছিল, তাই সে বেঁচে যায়। কিন্তু তার মা বাবা সেখানেই সাথে সাথেই মারা যায়। তখন রূপা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে অঝরে কান্না করতে থাকে। আমার এটা কি হয়ে গেল? এখন আমি কি করব? আমার বাবা মাকে কোথায় খুঁজে পাবো? আর এখানে কোনো মানুষ নেই, কাউকে তো দেখতেও পাচ্ছি না যে আমাকে সাহায্য করবে। বাবা মা, আজ আমার কারণেই তোমাদের মৃত্যু হলো। আমি যদি আজ ঘুরতে না আসতে চাইতাম তাহলে হয়তো তোমাদের কিছুই হতো না। এইসব কথা বলতে বলতে রূপা অনেক কান্না করতে থাকে। তখনই সেখান দিয়ে এক পরী উড়ে যাচ্ছিল, আর তখন সেই পরীটি রূপার কান্না শুনে রূপার কাছে আসে। আর তখন পরী রূপাকে বলে, এই যে মেয়ে, তুমি এখানে কান্না করছো কেন? আর এখানে কি হয়েছে? এখানে তো মনে হচ্ছে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, তুমি কি গাড়ি অ্যাক্সিডেন্ট দেখে ভয় পেয়েছো? এজন্যই কি তুমি কান্না করছো? না পরি, আমিও সেই গাড়ির ভেতরে ছিলাম, আর সেই গাড়ির ভেতরে আমার বাবা মাও ছিল, আর আমার বাবা মা গাড়িতেই মারা যায়, শুধু আমি বেঁচে ছিলাম। জানেন পরি, আমার অনেক কষ্ট হচ্ছে। হয়তো আজ আমার কারণেই এসব হয়েছে। আমি যদি ঘুরতে যেতে না চাইতাম তাহলে কখনোই এত বড় দুর্ঘটনা হতো না। আজ আমার কারণে আমি নিজের সব কিছু শেষ করে দিয়েছি। আচ্ছা, যা হবার তো হয়েছে, এই নিয়ে তুমি আর কোনো চিন্তা করো না। আচ্ছা, তোমার পাশে কেউ না থাকলে আমি তোমার পাশে থাকবো। আচ্ছা চলো, এখন আমি তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি। এখন বাড়িতে গিয়ে একটু ঠান্ডা হয়ে নাও। আর শোনো, নিজের মনকে একটু শক্ত করো। এভাবে এত কান্না করা ভালো না। এত কান্না করো না, এতে তোমার শরীর খারাপ হতে পারে। আমি এখন বাড়ি গিয়ে কি করব? আমার যে পরিবার এখানেই মারা গিয়েছে। এখন আমার বাড়ি যেতে ইচ্ছা করছে না। আমি এখানেই থেকে যাব। আমি আবার বাবা মার পাশে থাকব। এভাবে পাগলামি করো না রূপা। মানুষের কপালে যা লেখা আছে সেটাই হবে। আজ হয়তো তোমার বাবা মায়ের মৃত্যু এখানে লেখা ছিল, তাই এখানে হয়েছে। এইসব নিয়ে তুমি আর কোনো চিন্তা করো না। চলো, আমি তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি। তারপর পরীটি রূপাকে নিয়ে তার বাড়িতে দিয়ে আসে। আর তখন রূপাকে পরীটি আবার বলে, শোনো রূপা, আমি এখন আমার পরিরাজ্যে চলে যাচ্ছি। তুমি তোমার নিজের খেয়াল রেখো। আর হয়তো আমাদের দেখা নাও হতে পারে, তাই আমি তোমাকে একটা উপহার দিয়ে যেতে চাই। এই যে, এখন তোমাকে একটা শাড়ি দিচ্ছি। তারপর পরীটি তার জাদু দিয়ে রূপাকে সুন্দর একটা শাড়ি উপহার দেয়। আর সেই শাড়ি দেখে রূপা চমকে ওঠে। এই শাড়ি দেখে মনে হচ্ছে খুব অদ্ভুত একটা শাড়ি। আচ্ছা, এটা কিসের শাড়ি? আর আমি শাড়ি দিয়ে কি করব? আমি তো শাড়ি পরতেই পারি না। এটা কোনো সাধারণ শাড়ি না, এটা এক জাদুর শাড়ি। এই শাড়ি অনেক কিছু করতে পারে। তুমি যদি চাও তাহলে তোমার যখন কোনো কিছুর দরকার পড়বে তখন এই শাড়ির কাছে চাইবে। তখন দেখবে এই জাদুর শাড়ি তোমার সব চাহিদা পূরণ করে দিচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ পরি। আজ আপনি আমার অনেক উপকার করেছেন। আপনার এই উপকার আমি কখনোই ভুলবো না। আপনার কথা আমার সারা জীবন মনে থাকবে। আচ্ছা শোনো, তোমাকে আমি একটা কথা বলি, এই শাড়িটি কখনো খারাপ কাজে লাগাবে না। যদি কখনো খারাপ কাজে লাগাও তাহলে তোমার এই শাড়ি উধাও হয়ে যাবে আর তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। তাই কখনোই লোভে পড়ে কোনো খারাপ কাজ করো না। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি। তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও। তারপর পরীটি সেখান থেকে উড়ে চলে যায়। আর রূপা তখন নিজের মনকে শক্ত করে আর বসে থাকে। আর তারপর থেকে যখন রূপার কোনো কিছুর প্রয়োজন হতো, রূপা সেই শাড়ি থেকে চেয়ে নিত। রূপা সব সময় মনে মনে ভাবতো আজ সেই পরীর কারণে সে অনেক সুখে আছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যারা যারা তোমাদের নাম দিয়ে গল্প শুনতে চাও
তারা তাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। এক সময় পৃথিবীতে সবচেয়ে বেশি পরীরা বাস করত। তখন মানুষের সংখ্যা খুব কম ছিল। তখন একটি গ্রামের মধ্যে তানিয়া নামের এক মেয়ে তার মা বাবার সাথে বাস করত। তানিয়া খুব ভালো মেয়ে ছিল। সে সারা দিন বাড়ি থেকে খেলাধুলা করত আর তার মা ঘরে বসে হাত দিয়ে জামা বানাতো। তানিয়া ও তার মায়ের সাথে বসে এই সব দেখতো। একদিন তানিয়ার মা তানিয়াকে বলে, কিরে মা তানিয়া, তুই কি চাস আমার মতো এমন কাজ করতে? শোন, এই সব কাজ করতে অনেক কষ্ট হয়। তোর এই সব কাজ কখনোই করতে হবে না। তুই কোনো চিন্তা করিস না। আমরা যতদিন বেঁচে আছি তো কোনো কষ্ট হবে না। আচ্ছা মা, আমরা কি কখনো কোনো ভালো ঘরে থাকতে পারবো না? আমার অনেক ইচ্ছা হয় যে ভালো একটা সুন্দর ঘরে থাকতে। আচ্ছা, বাবা কি কখনো এই ঘরটি মেরামত করবে না? বাবা যদি চায় তাহলে তো এই ঘরটি পাল্টে নতুন একটা ঘর এখানে বানাতে পারে, তাই না মা? মা তানিয়া, এসব কথা মুখে বলতে খুব সহজ, কিন্তু কাজ করতে অনেক কষ্ট। আর আমরা তো অনেক গরিব, আর গরিব লোকেদের জন্য এই ঘরটি যথেষ্ট। আর তোর বাবা এত টাকা কোথায় পাবে যে এই ঘরটি পাল্টে নতুন ঘর বানাবে? তোর বাবার কাছে এই ঘর মেরামত করার জন্য টাকা থাকে না। কিন্তু আমার মনে হয় আমরা এই ঘরে অনেক শান্তিতে আছি। আচ্ছা মা, বুঝতে পেরেছি। সত্যি বাবা আমাদের এই পরিবারের জন্য অনেক খাটে, কিন্তু আমরা কেউ আমার বাবার পরিশ্রমের মূল্য দেই না। আচ্ছা মা, আমিও যদি বাবার সাথে মাঠে গিয়ে কাজ করি তাহলে তো আমার বাবা অনেক টাকা পাবে, আর সেই টাকা দিয়ে আমরা ঘর বানাতে পারবো। তুই যেভাবে বলছিস সেটা খুব কঠিন কাজ মা। তোর মাঠে যে রোদের মধ্যে এত কষ্ট করতে হবে না, আর তোর কোনো কাজ কখনোই করতে হবে না। আচ্ছা, এখন গিয়ে তোর বাবাকে দেখে আয়। গিয়ে দেখ তোর বাবা কি কষ্ট করে। আচ্ছা মা, আমি যাচ্ছি। তুমি তাহলে ঘরে থাকো, আমি একাই যাব আমার বাবার কাছে। তাহলে মা, আমি চললাম, তুমি থাকো। তারপর তানিয়া তার বাবার কাছে যাওয়ার জন্য রাস্তায় হাঁটতে থাকে। কিছুটা পথ হাঁটার পর তানিয়া তার বাবার কাছে গিয়ে পৌঁছায়। তখন তানিয়ার বাবা তানিয়াকে দেখে তার কাছে আসে আর তানিয়াকে বলে, কিরে মা তানিয়া, তুই এত কষ্ট করে এই রোদের মধ্যে এখানে এসেছিস কেন? তোর কি আর কোনো খেয়ে দেয়ে কাজ নেই? আচ্ছা, আমার এখানে কেন এলি? তোর কি কোনো কিছুর প্রয়োজন? না বাবা, আমি শুধু তোমাকে এখানে দেখতে এসেছি। সত্যি বাবা, তুমি রোদের মধ্যে থেকে অনেক কষ্ট করে কাজ করো। আজ আমি যদি ছেলে হতাম তাহলে তোমার এত কষ্ট করতে হতো না। তখন দেখতে আমি তোমার সব কাজ করে দিতাম। আচ্ছা বাবা, এখন চলো তাহলে আমরা বাড়ি চলে যাই। আজ অনেকক্ষণ তো এখানে কাজ করলে, এখন কি বাড়ি যেতে পারবে না? না রে মা, আমার এখনো অনেক কাজ বাকি আছে। তুই বাড়ি চলে যা। তোর এই রোদের মধ্যে এখানে থাকতে হবে না। বাড়ি গিয়ে বিশ্রাম নাও। আচ্ছা বাবা, ঠিক আছে। তাহলে তুমিও তাড়াতাড়ি করে কাজ শেষ করে বাড়িতে চলে এসো। আমি আর মা তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা মা, তাড়াতাড়ি করে বাড়ি চলে যা। যদি দেরি হয় তাহলে তোর পথের মধ্যে বিপদ হতে পারে, কারণ সন্ধ্যায় সময় আতা গাছে পরীরা আবাস থাকে। তাই তুই তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবি। কোথাও দাঁড়াবি না, কেউ ডাকলেও কাছে যাবি না। মনে থাকে যেন। এখন তাড়াতাড়ি করে বাড়িতে চলে যা। আচ্ছা বাবা, আমি কোথাও দাঁড়াবো না। আমি এখনই তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব। তুমি কোনো চিন্তা করো না। তুমি কাজ শেষ করে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসো। তাহলে আমি এখন চলে গেলাম। তখন তানিয়া রাস্তা দিয়ে হেঁটে আসতে একটা সময় ক্লান্ত হয়ে যায়। তারপর সে সামনে একটা আম গাছ দেখতে পায় আর তখন সেই আম গাছের নিচে বসে। তানিয়া অনেকক্ষণ সেখানে জিরিয়ে নেয় আর গাছের নিচে বসে সে বলতে থাকে, আমার বাবা আমাদের পরিবারের জন্য অনেক কষ্ট করে। আজ আমি যদি ছেলে হতাম তাহলে আমার বাবার দুঃখ সব দূর করে দিতাম। আমাদের থাকার জন্য ভালো একটা ঘর পর্যন্ত নেই। এমন যদি হতে পারতো যে কেউ আমাদের নতুন ঘর বানিয়ে দিত, তাহলে আমাদের দিনগুলো আরো সুন্দর করে কাটাতে পারতাম। তখন তানিয়া এইসব কথা শুনে সেই আম গাছ থেকে এক পরী নেমে আসে আর তানিয়ার সামনে এসে বলে,
কেমন আছো তানিয়া? আমি আম গাছের উপর থেকে তোমার সব কিছু শুনে ফেলেছি। তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, বরং তোমাকে আমি সাহায্য করতে পারবো। আচ্ছা, তুমি আমাকে বলো, তোমার কি কোনো কিছু সাহায্যের প্রয়োজন? তুমি কেমন পড়ি? তুমি কি সত্যি আমাকে সাহায্য করবে নাকি আমার ক্ষতি করবে? আমি তো তোমাদের বিশ্বাস করতে পারি না। আমি শুনেছি তোমরা পরীরা অনেক খারাপ হও, তাই আমার বাবা সব সময় বলেছে যেন আমি সাবধানে থাকি। তুমি মনে হচ্ছে অনেক ভয় পাচ্ছ। দেখো, আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমার থেকে কোনো কিছুর জন্য আসিনি, আমি সত্যি তোমাকে সাহায্য করতে এসেছি। আজকে আমার মনটা অনেক ভালো, আর সেজন্য আজ তুমি যদি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। বলো তানিয়া, কি লাগবে তোমার? আচ্ছা, তোমার তো আম গাছের মতো আমাকে একটা ঘর বানিয়ে দিতে পারবে? জানেন পরি, আমাদের যে ঘরটা আছে সেটা অনেক ভাঙাচোরা, আর আমাদের সেই ঘরে থাকতে অনেক কষ্ট হয়। আর নতুন ঘর বানানোর মতো আমাদের কাছে তেমন টাকা পয়সাও নেই। তাই যদি আমাকে একটা ঘর উপহার দেন তাহলে আমার অনেক উপকার হতো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা ঘর বানিয়ে দিব, তুমি সেটা নিয়ে কোনো চিন্তা করো না। আজকে এখন বাড়ি গেলে দেখতে পাবে তোমার জন্য আমার ঘর রেডি আছে। আচ্ছা তাহলে এখন তুমি বাড়ি চলে যাও, তা না হলে তোমার বাবা মা তোমার জন্য চিন্তা করবে। আচ্ছা পরি, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার জন্য অনেক উপকার করেছেন। আজ থেকে আমার কাছে এটা প্রমাণ হয়ে গেল যে আপনাদের মতো পরীরা অনেক ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি পরি। ঠিক আছে, তুমি সাবধানে যেও, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমার কাছে আসবে, আমি তোমাকে সাহায্য করার জন্য চেষ্টা করব। আচ্ছা তাহলে এখন গিয়ে নতুন বাড়িতে বিশ্রাম নাও। তারপর তানিয়া তার বাড়িতে চলে আসে, আর বাড়িতে এসে তানিয়া অবাক হয়ে যায়, সব কিছু কেমন জানি পাল্টে গিয়েছে। তখন তানিয়া দেখতে পেল সেই নতুন বাড়ির সামনে তার মা দাঁড়িয়ে আছে। তখন তানিয়ার মা তানিয়াকে বলে, তানিয়া, এসব কি হচ্ছে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে আমাদের এই ঘরের জায়গা কেমন যেন পাল্টে গিয়েছে, আর এখানে এই ঘরটা এসেছে। আমি ভয় পেয়ে ঘরের ভিতরে ঢুকতে পারছি না। তুই এসেছিস ভালো হয়েছে, এখন একটু আমার সাহস হয়েছে, এখন আমি ঘরের ভেতরে যেতে পারবো। মা তুমি ভয় পেও না, আমি ঘরের ব্যাপারে সব কিছুই জানি, কারণ আমার কারণে ঘরটি এখানে এসেছে। আচ্ছা এখন তুমি ভয় না পেয়ে আমার সাথে ঘরে চলো, আর সব কিছু তুমি বুঝতে পারবে। এরপর তানিয়া তার মাকে সব ঘটনা খুলে বলে। তখন তার মা উত্তরে বলে, তাহলে তো খুব ভালো হয়েছে, অন্তত থাকার জন্য একটা ভালো জায়গায় পেয়েছি। আমার পক্ষ থেকেও সেই পরীকে অনেক ধন্যবাদ জানাই, সেই পরীটা আমাদের জন্য অনেক করেছেন। আচ্ছা মা, এখন চলো ঘরের ভেতরটা গিয়ে দেখি। ঘরের বাড়িটা কেমন অদ্ভুত, কিন্তু ভেতরটা হয়তো অনেক সুন্দর হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল, তোর উপহারের ঘরটা গিয়ে দেখি কেমন হয়েছে। আমার কাছে তো মনে হচ্ছে ঘরটা অনেক সুন্দর হবে। আচ্ছা তানিয়া, এখন একটা কথা না বলে ঘরের ভেতরে যাই, চল চল। তারপর তানিয়া এবং তানিয়ার মা ঘরের ভেতরে গিয়ে দেখে অবাক হয়ে যায়। এত সুন্দর হয়েছে ঘরটা, যা বলার ভাষা নেই। সবকিছু যেন মনে হচ্ছে আম দিয়ে তৈরি, কিন্তু তারপরও সবকিছু অনেক সুন্দর হয়েছে। আর তারপর থেকে তারা সেই ঘরে অনেক খুশিতে থাকতে শুরু করে। তাদের দিনগুলো অনেক সুন্দরভাবে কাটতে থাকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা যারা তোমাদের নাম দিয়ে গল্প শুনতে চাও তারা তোমাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে দিও। আমরা তোমাদের নামগুলো ব্যবহার করে গল্প তৈরি করব। আর নতুন নতুন গল্প পেতে আমাদেরই পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।